কাকবাদ, আপনি জানেন যে 2016 সালের শুরুতে মার্কিন ফেডারেল ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে 10 কোটি 10 লাখ ডলার চুরি হয় এবং সে সময় এই অর্থগুলো চলে যায় আসলে ম্যানিলার আরসিবিসি ব্যাংকের জুপিটার রোড শাখায়। সে সময় ওই ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক ছিলেন দেগুইতো। তার গত বৃহস্পতিবার অর্থাৎ গতকালকে সাজা হয়। ধারণা করা হচ্ছে, আসলে আশার আলো দেখা হচ্ছে যে এবার যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি গেছে অর্থ, সেটা উদ্ধার করা সহজ হবে, তবে আইনি প্রক্রিয়া চালাতে হবে। হ্যাঁ, আমরা গত বছরই শুনতে পাচ্ছিলাম যে এই আরসিবিসির বিরুদ্ধে ফেডারেল ব্যাংক এবং ফেডারেল রিজার্ভ ব্যাংক এবং একই সাথে সুইফটকে সাথে নিয়ে বাংলাদেশ মামলা করতে চায় আরসিবিসির বিরুদ্ধে। সেক্ষেত্রে এই এক বছর ধরে হয়তো মামলার কাগজপত্র সমস্ত কিছু আইনি প্রক্রিয়া যাতে খুব স্মুথলি হয় সেজন্য হয়তো তারা সচেষ্ট ছিল এবং এই রায়টা হওয়ার ফলে এই মামলাটা করলে হয়তো টাকা পাওয়াটা খুব সহজ হবে। কিন্তু এখানে যে আগে যে সমস্ত টাকা চুরি গেছে এবং হ্যাকিংয়ের মাধ্যমে সেগুলি পেতে 10 থেকে 12 বছর, কখনো 13 বছর বা 15 বছর, একটু সময় সাপেক্ষ ব্যাপার, নজির আছে এরকম। আমাদের কাছে একটি প্রতিবেদন আছে, আমরা সেটি দেখে আসবো। 2016 সালের ফেব্রুয়ারিতে মার্কিন ফেডারেল ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের 10 কোটি 10 লাখ ডলার চুরি হয়। এর মধ্যে শ্রীলঙ্কা ও ফিলিপাইন থেকে মোট 2 কোটি 90 লাখ ডলার ফেরত আনা হয়। তবে এখনও উদ্ধার হয়নি 6 কোটি 64 লাখ ডলার বা 550 কোটি টাকা। চুরি যাওয়া এসব অর্থ চলে যায় ম্যানিলার আরসিবিসি ব্যাংকের জুপিটার রোড শাখায়। সে সময় শাখাটির ব্যবস্থাপক ছিলেন মায়া দেগুইতো। এ ঘটনায় ফিলিপাইনের দায়ের করা মামলার প্রথম রায়ে গত বৃহস্পতিবার মায়া দেগুইতোকে সর্বোচ্চ 56 বছর সাজা দেয় আদালত। অর্থ পাচারের 8টি অভিযোগের প্রতিটিতে 4 থেকে 7 বছর করে কারাদণ্ড হয় তার। বিশ্লেষকরা বলছেন, ফিলিপাইনের আদালতের রায় বাংলাদেশের অর্থ পুনরুদ্ধার প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। আমাদের পক্ষে কাজ করবে এই রায়টা, এক নম্বর। কারণ হেড অফ দ্য ব্রাঞ্চ হিসেবে সে কিন্তু তার দায়িত্ব ছিল মানি লন্ডারিং প্রতিরোধ করা, কিন্তু সে করেনি। ইভেন সে বাংলাদেশ ব্যাংকের স্টপ পেমেন্ট যে অ্যাডভাইসও সে ইগনোর করেছে। বাংলাদেশ ব্যাংক বলছে, অর্থ উদ্ধারে কূটনৈতিক তৎপরতার পর এখন চলছে আইনি লড়াইয়ের প্রস্তুতি। বাংলাদেশ ব্যাংক ইজ গেটিং প্রিপেয়ার্ড ফ্রম অল সাইডস, এবং সেটা হবে যে কাদের বিরুদ্ধে আমাদের যে লিগ্যাল অ্যাটর্নি ওখানে আছে, অ্যাটর্নি, সেই অ্যাডভাইজারকে সাথে ইনফরমেশন বাংলাদেশ ব্যাংক কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখতেছে, এবং সেটার ব্যাপারে কার বিরুদ্ধে প্রথমে মামলাটা ঠুকবে সেটাও কিন্তু একটা বিষয়। বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের মামলা দায়েরের পর অর্থ আদায়ে 5 থেকে 13 বছর সময় লাগার নজির আছে। তবে বাংলাদেশ ব্যাংক বলছে, যত দ্রুত সম্ভব চুরি যাওয়া অর্থ ফেরত আনা হবে। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী উমুন নাহার আজমি। আজমি, অর্থ উদ্ধারে মামলা দায়ের প্রক্রিয়া কতদূর, আর মামলা করতে এই যে দেরি হচ্ছে, এটার আসলে কারণ কি? প্রতিবেদনে যেমনটি দেখছিলেন, মামলার প্রক্রিয়া আসলে এখন বর্তমানে ফিলিপাইনে অবস্থান করছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান, এবং এছাড়াও যুগ্ম পরিচালক এবং মহাব্যবস্থাপক দেবপ্রসাদ দেবনাথও ফিলিপাইনে আছেন। তারা আসলে মামলার প্রক্রিয়ার অগ্রগতি জানতেই মূলত ফিলিপাইনে অবস্থান করছেন। এবং যেটি সহকর্মী কায়কোবাদ বলছিলেন, আন্তর্জাতিক আদালতে মামলা করার জন্য নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক এবং সুইফটকে সাথে নিয়ে, অর্থাৎ এই দুই পক্ষকে বাদী করেই এই মামলার প্রক্রিয়ার অগ্রগতি হচ্ছে। যদিও কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল গত বছর, যে অনেকেই গণমাধ্যমেও কিছুটা বিভ্রান্তি ছড়িয়েছিল যে নিউ ইয়র্ক ফেডের বিরুদ্ধে কি বাংলাদেশ ব্যাংক মামলা করছে কিনা। তবে বাংলাদেশ ব্যাংক পরে এই বিষয়টি নিশ্চিত করেছেন যে তারা নিউ ইয়র্ক ফেডের বিরুদ্ধে মামলা করছেন না, আরসিবিসি ব্যাংকের বিরুদ্ধেই মামলা করবেন। তবে সেক্ষেত্রে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক এবং সুইফটকে তারা বাদী হিসেবে চান। যদিও এ ধরনের কয়েকবার কয়েকটি কোর্ট টু কোর্ট কয়েকটি দেশে চিঠি চালাচালি হয়েছে, যদিও এই যে দুই পক্ষকে তারা বাদী করবেন, সেই বাদীর ক্ষেত্রে তাদের পক্ষ থেকে যে সমর্থনটি আসার কথা, সেই সমর্থনের বিষয়ে এখনো পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। যদি এ ধরনের কোনো অগ্রগতি হয় তবে মামলার প্রক্রিয়াটি আরও দ্রুত হবে। যদিও 4 ফেব্রুয়ারির মধ্যে মামলার প্রক্রিয়া শেষ করার একটি সময় রয়েছে। আমরা যেমনটি জানি যে চুরি গেছে আমাদের টাকা, সাজা হলো ফিলিপাইনের একজনের, কিন্তু আমাদের দেশে যারা জড়িত সেই প্রতিবেদনটি কেন প্রকাশ হচ্ছে না, এবং আমাদের এখানে যাদের গাফিলতি আছে যাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? জড়িত যে বিষয়টি বলছিলেন, আসলে জড়িত এখনো পর্যন্ত বলা যায় না, কারণ এটি এখনো তদন্তাধীন আছে। এবং আপনি জানেন যে গত কয়েকদিন আগে, অর্থাৎ গত সপ্তাহেই কিন্তু সিআইডির যে তদন্ত প্রতিবেদন দাখিলের যে সময়টি ছিল আদালতে, সেই সময়টি আবারও পেছানো হয়েছে। 30 বারেরও বেশি সময় ধরে এই তদন্ত প্রতিবেদন দাখিলের সময়টি পেছানো হচ্ছে, এবং সবশেষ 10 ফেব্রুয়ারি একটি সময় দেওয়া হয়েছে। তো দেখার বিষয় আসলে 10 ফেব্রুয়ারির মধ্যে সিআইডি এই তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেন কিনা। তখন
তখনই আসলে বোঝা যাবে যে বাংলাদেশ ব্যাংকের এই বাংলাদেশের পক্ষ থেকে আসলে কারো এই ধরনের সমস্যায় জড়িত ছিলেন কিনা। যদিও যেটা বলা হচ্ছে যে এত সহজেই আসলে রিজার্ভের অর্থ চুরিয়ে যাওয়া সম্ভব হতো না যদি না এখানে অনেক পক্ষের যোগসাজশ থাকতো। অর্থ চুরি যাওয়ার বিষয়ে কথা বলছিলাম সহকর্মী উমুন নাহার আজমির সঙ্গে।